নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জাতকের মাতার সম্পত্তির বিচার নিয়ে আলোচনা করব। এখানে আমি একটি জাতকের জন্মছক বিচার করে দেখব যে সেখানে মাতার সম্পত্তির যোগ আছে কিনা, এবং যোগ থাকলে জাতক মাতার সম্পত্তি পাবে কিনা। চতুর্থ ভাব মাতার ঘর। চতুর্থের দ্বিতীয় অর্থাৎ পঞ্চম ভাব হল মাতার সম্পদ স্থান। পঞ্চম ভাবের একাদশ ভাব অর্থাৎ তৃতীয় ভাব মাতার সম্পত্তির সাফল্য ভাব বা পূর্তি ভাব। ফলে জাতচক্রে পঞ্চম, তৃতীয় ও একাদশ ভাব এবং লগ্ন ভাব, এই চার ভাবের পতিদের পরস্পর সংযোগী ভাব গঠিত হলে ধরতে হবে জাতক মাতৃ সম্পত্তির অধিকারী হবে। কিন্তু সকলেরই মাতার সম্পত্তি থাকে না। সুতরাং জাতচক্রে মাতার সম্পত্তি আছে কিনা তা জানা দরকার। যদি জাতক বা জাতিকার মাতার সম্পত্তি থাকে, তবেই জাতকের বা জাতিকার মাতৃ সম্পত্তির বিচার করতে হবে। মাতার সম্পদ হবে কিনা এটা প্রথম পর্যায়ের বিচার। এই ক্ষেত্রে চতুর্থ ভাব ও চতুর্থপতি, পঞ্চম ভাব ও পঞ্চমপতি এবং তৃতীয় ভাব ও তৃতীয়পতির পারস্পরিক সংযোগ কোনো জাতক জাতিকার জন্মছকে আছে কিনা দেখতে হবে। এই ক্ষেত্রে চতুর্থ ভাব ও চতুর্থপতি মাতার কারক, পঞ্চম ভাব ও পঞ্চমপতি হল মাতার সম্পদ ভাবের কারক, তৃতীয় ভাব ও তৃতীয়পতি হল জাতকের মাতার সম্পদের সাফল্যের কারক ভাব ও পতি। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাবের পারস্পরিক মিল খুঁজেই মাতার সম্পত্তি আছে নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে তিনটি ধারার বিচারে পর্যবেক্ষণ হবে। প্রথম পর্যায়ের বিচারে তিনটি পর্যবেক্ষণ আছে, সেটা আমরা আগেই বলেছি। প্রথম পর্যবেক্ষণ হল তৃতীয় ভাব বা পতির সঙ্গে চতুর্থ ভাব বা পতির সংযোগ নির্ণয়। জাতচক্রে এই সংযোগটি থাকলে বুঝতে হবে মাতার সম্পত্তি বা সম্পদ লাভের সম্ভাবনার যোগ রয়েছে। সম্পদ আহরণের ক্ষমতার সম্ভাব্যতা মাতার লব্ধ হয়েছে। দ্বিতীয় নম্বর পর্যবেক্ষণ হল তৃতীয় ভাব বা পতির সঙ্গে পঞ্চম ভাব বা পতির সংযোগ নির্ণয়। এই সংযোগটি জাতচক্রে থাকলে ধরতে হবে মাতার সম্পদ হওয়ার যোগটি সাফল্য লাভ করেছে। তিন নম্বর পর্যবেক্ষণ হল চতুর্থ ভাব বা পতির সঙ্গে পঞ্চম ভাব বা পতির সংযোগ নির্ণয়। এই সংযোগটি জাতচক্রে থাকলে মাতার সম্পদ বা ধন হবে ধরতে হবে, বা মাতার সম্পদ বা ধন থাকার যোগ রয়েছে বা যোগ্যতা তৈরি হয়েছে। ফলে ৩ নম্বর ধারাটাই প্রথম বিচার করবেন, পরে ১ নম্বর ধারাটি বিচার্য, সর্বশেষে ২ নম্বর ধারা বিচারে আসবে। সুতরাং এই ৩ ধারার যে কোনো একটির অবর্তমানে সেই ধারার ফলটিও মাতাতে প্রযুক্ত হবে না ধরবেন। প্রথম পর্যায়ে মাতার সম্পত্তি যোগ থাকলেই মাতৃ সম্পদ জাতকের ভাগ্যে বর্তাবে কিনা তার বিচার করতে হবে। এই ক্ষেত্রে পঞ্চম ভাব বা পতি, তৃতীয় ভাব বা পতির, লগ্ন ভাব বা লগ্নপতির এবং একাদশ ভাব বা একাদশপতির পারস্পরিক যোগের সন্ধান জাতচক্রে করতে হবে। এই ক্ষেত্রে স্থাবর সম্পত্তি পর্যায়ের মতো মঙ্গল রাহুর ভূমিকাও বিচার করতে হবে। জাতচক্রে পীড়িত মঙ্গল রাহুর যোগ থাকলে সংযোগের তীব্রতা অনুযায়ী মাতার স্থাবর সম্পত্তির ক্ষেত্রে জাতককে নানা অসুবিধা ভোগ করতে হয়।
এই ক্ষেত্রে মঙ্গল বা রাহু অষ্টম, দ্বাদশ ভাব বা পতির সংযোগী হলে জাতকের কষ্ট বা প্রতিকূলতাই প্রধান উপজীব্য হবে বা ভোগ হবে ধরতে হবে। ফল লাভ তেমন সুখের হয় না। এই ক্ষেত্রে বিচারের সহজ রীতি হল মঙ্গল রাহুর প্রভাব প্রথম দেখা, পরে সংযোগী ভাবের নির্দেশনা খোঁজা। এখানে আমি একটি জন্ম ছক দিলাম। এই জন্ম ছকের লগ্ন পড়েছে মেষে, মঙ্গল আছে বৃষে, বৃহস্পতি শুক্র আছে মিথুনে, শনি রবি চন্দ্র আছে কর্কটে, বুধ আছে সিংহে, রাহু আছে কন্যায়, তুলায় কোনো গ্রহ নেই, বৃশ্চিকে কোনো গ্রহ নেই, ধনুতে কোনো গ্রহ নেই, মকরে কোনো গ্রহ নেই, কুম্ভে কোনো গ্রহ নেই এবং মীনে আছে কেতু। এখানে প্রত্যেকটির কোন নক্ষত্রে আছে সেটা আমি লিখে দিচ্ছি। যেমন লগ্ন 1 নম্বর নক্ষত্র, মঙ্গল 5 নম্বর নক্ষত্র, বৃহস্পতি 5 নম্বর, শুক্র 6 নম্বর নক্ষত্রে, শনি 9 নম্বর, রবি 9 নম্বর, চন্দ্র 8 নম্বর, বুধ 11 নম্বর, রাহু 14 নম্বর এবং কেতু 27 নম্বর নক্ষত্রে আছে। আমরা আগেই আলোচনা করেছি যে এই যে নক্ষত্রগুলো এদের প্রত্যেকের অধিপতি আছে। যেমন 1 নম্বর নক্ষত্র হচ্ছে অশ্বিনী, 1 মানে হচ্ছে এর অধিপতি কেতু। 2 নম্বর হচ্ছে শুক্র, 3 নম্বর রবি, 4 নম্বর চন্দ্র, 5 নম্বর হচ্ছে মঙ্গল, 6 হচ্ছে রাহু, 7 হচ্ছে বৃহস্পতি, 8 শনি, 9 বুধ। এইভাবে যে 9টি গ্রহ, সেই 9টি গ্রহ প্রত্যেকটি নক্ষত্রের অধিপতি। সুতরাং আমরা এই গ্রহদের পাশে যে নক্ষত্রের সংখ্যা দেওয়া আছে সেটা থেকে বুঝতে পারবো যে এই নক্ষত্রের অধিপতি কে। যেমন লগ্নে দেওয়া আছে 1 নম্বর, অর্থাৎ এর অধিপতি হচ্ছে কেতু। মঙ্গলের পাশে দেওয়া আছে 5 নম্বর নক্ষত্র, মঙ্গলের এর অধিপতি হচ্ছে মঙ্গল নিজেই, অর্থাৎ মঙ্গল স্বনক্ষত্রে আছে। বৃহস্পতি 5 নম্বর, অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে আছে। শুক্র 6 নম্বর, অর্থাৎ শুক্র রাহুর নক্ষত্রে আছে। শনি 9 নম্বর, শনি হচ্ছে বুধের নক্ষত্রে আছে। রবি 9 নম্বর, রবিও বুধের নক্ষত্রে। চন্দ্র 8 নম্বর, মানে চন্দ্র শনির নক্ষত্রে আছে। বুধ 11 নম্বর, 11 মানে 1 আর 1 2, অর্থাৎ বুধ শুক্রের নক্ষত্রে আছে। রাহু হচ্ছে 14 মানে 1 আর 4 মিলে 5, 5 মানে মঙ্গলের নক্ষত্র, রাহু মঙ্গলের নক্ষত্রে আছে। আর এদিকে কেতু হচ্ছে 27 মানে 2 আর 7 9, অর্থাৎ বুধের নক্ষত্রে আছে। এইভাবে নক্ষত্রের অবস্থানটা আমাদের দেখে নিতে হয়, যে কারণ প্রত্যেক জন্মছকে দেখবেন গ্রহের পাশে নক্ষত্রের সংখ্যা লেখা থাকে। সেই সংখ্যা মানে তার অধিপতি, সে কোন নক্ষত্রে আছে তার অধিপতি কে। এখন এই জন্মছকে আমি প্রথম পর্যায়ে বিচার করব যে মাতার সম্পত্তি লাভ হবে কি। আমরা আগে যে সূত্রগুলো দেখেছি সেই সূত্র অনুযায়ী জন্মছকে বিচারটা করব। এই ক্ষেত্রে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব বা পতিদের পারস্পরিক মিল খুঁজে পাওয়া গেলে মাতার সম্পত্তি থাকবে ধরতে হবে। এই জাতচক্রে তৃতীয়পতি বুধ পঞ্চমে রয়েছে এবং বুধ তৃতীয়স্থ শুক্রের নক্ষত্রে রয়েছে। ফলে তৃতীয় ও পঞ্চম ভাব বা পতিদের পারস্পরিক সংযোগ হয়েছে। তৃতীয়পতি বুধ পঞ্চমপতি রবির ঘরে আছে। রবি চতুর্থপতি চন্দ্রের সঙ্গে চতুর্থে স্থিত। রবি বুধের নক্ষত্রে আছে। ফলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ভাবপতিদের মধ্যে একটা যোগ সাধিত হয়েছে। ফলে জাতকের মাতার সম্পত্তি রয়েছে বা আছে সেটা বোঝা গেল। এবার দ্বিতীয় পর্যায়ে এই জাতক এই সম্পত্তি পাবে কি সেটা দেখতে হবে। এই ক্ষেত্রে
তৃতীয়, পঞ্চম, একাদশ ও লগ্ন ভাব বা পতিদের সংযোগী ভাব দেখতে হবে। তৃতীয়পতি বুধ পঞ্চমে অবস্থিত এবং তৃতীয়স্থ শুক্রের নক্ষত্রগত, ফলে তৃতীয়, পঞ্চম ভাব ও পতিদের সংযোগী ভাব হয়েছে। তৃতীয়পতি বুধ পঞ্চমপতি রবির ঘরে স্থিত। পঞ্চমপতি রবি চতুর্থপতি চন্দ্র ও একাদশপতি শনির সঙ্গে চতুর্থে স্থিত। পঞ্চমস্থ তৃতীয়পতি বুধ একাদশ ভাবকে দেখছে। একাদশপতি শনি লগ্নকে দেখছে। লগ্নপতি মঙ্গল তৃতীয়পতি বুধকে দেখছে। ফলে এখানে তৃতীয়, পঞ্চম, একাদশ ও লগ্ন ভাব ও পতিদের মধ্যে পারস্পরিক সংযোগ হয়েছে। সুতরাং জাতক তার মাতার সম্পত্তি পাবে, সেটা জাতচক্রে নির্দিষ্ট হয়েছে। আজকে আমি জাতকের মাতার সম্পত্তির বিচার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। একটি জন্মছকে মাতার সম্পত্তির বিচার কিভাবে করবেন সেটা নিয়েও আলোচনা করেছি। এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। Thanks for watching my channel. If you like the contents of my channel, please subscribe. ভালো থাকবেন। নমস্কার।